ত্রয়োদশ জাতীয় নির্বাচন দামামা বেজে উঠেছে ঢাকঢোল। নির্বাচন হতে যাচ্ছে আগামী 2026-এর ফেব্রুয়ারির মাঝামাঝিতে, তেমনটি বলেছিলেন নির্বাচন কমিশন। আমরা আশা করছি ঠিক সেই সময় নির্বাচনটি হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের নমিনেশনগুলো তাদের প্রার্থীকে দিয়ে দিয়েছে। আজকে এই আমার এমপি অনুষ্ঠানে আপনাদের সাথে আমি থাকব মুনাওয়ার মইনুল। আর এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন মাসুদ হাসান তুহিন। উনি বিএনপির রাজনীতির সাথে অনেক দিন ধরে যুক্ত, সাবেক স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় এবং বিভিন্ন শাখায় উনি দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি বিএনপিরও বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। চলুন তাহলে ওনার সাথে পরিচয় হই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি মনুল ভাই, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি চ্যানেল এর সমস্ত কলাকুশলী এবং আজকের যে অনুষ্ঠান আমার এমপি, এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গকে এবং আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি চ্যানেল এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার নওগাঁ সদর আসনের সমস্ত জনগণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক, জাতীয় সংহতির প্রতীক, জননেত্রী আবশ্যী নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা জানি যে উনি রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আজকে সারা দেশের মানুষের মতন আমি নওগাঁবাসীর পক্ষ থেকে মহান রাব্বুল আলমিনের নিকট ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে জাতির জন্য ওনার খুবই বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আপনার এই সংসদীয় আসনের জন্য নওগাঁ সদর 5, এই আসনে ভোটারদের জন্য বা সাধারণ মানুষের জন্য আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কি? এখানে আমি যেটা বলতে চাই, মূলত বিগত যে যে জিনিসগুলো আমরা আমাদের এলাকার মানুষ দেখে এসেছে, এগুলো থেকে বেরিয়ে আসা। এরপরে আমরা নওগাঁর মানুষের জন্য কি করতে চাই। আমি যদি এমপি হই বা না হই, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে নওগাঁর মানুষের যে মৌলিক পরিবর্তন এবং নওগাঁর মানুষের যে সম্ভাবনা, এটাকে কাজে লাগানো এবং সেই কাজে লাগাতে যে কাজগুলো করা, এগুলোকে আমি করতে চাই এবং নওগাঁর অবকাঠামোগত উন্নয়ন করতে চাই, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন করতে চাই, নারীদের কর্মসংস্থান করতে চাই এবং নওগাঁর যে সামাজিক অবস্থার এটার উন্নয়ন করতে চাই। এটা খুব ভালো কথা বলেছেন। রাজনীতিতে এরকম মানে পরিকল্পনা থাকা উচিত, এই ভাবনাটা থাকা উচিত, এই মানসিকতা থাকা উচিত যে আপনি বলেছেন আমি এমপি হই বা না হই তবু আপনি এই কাজগুলো করবেন। এটাই বলতে চেয়েছেন জি জি বোধহয়। জি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে নওগাঁয় 1,80,000-এর উপর হলো নারী ভোটার। হ্যাঁ, 82,000। তাদের জন্য কি আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? নারীদের আসলে এইটা সর্বক্ষেত্রে আমরা পরিকল্পনা করলে হবে না। পরিকল্পনার মূল বিষয়টা হবে যে, যে নারীদেরকে নিয়ে আমরা কাজ করব কাদের ভিতরে কি কাজ করার মতন সম্ভাবনা আছে। এবং আপনি দেখবেন আজকে কিন্তু মেয়েরা কিন্তু ঘরের বাইরে বেরিয়েছে, তারা কাজ করতে চায়। আমরা যদি তাদেরকে কাজ করার পরিবেশ দিই, নিরাপত্তা দিই, তাহলে তারা কাজ করবে। তো এই পরিবেশটা আমাদেরকে সৃষ্টি করতে হবে এবং আমি মনে করি যে নওগাঁর মেয়েরা বাংলাদেশের অন্যান্য জেলার মেয়েদের চাইতেও পিছিয়ে নেই, যদি আমরা তাদেরকে সুযোগ দিই এবং তারা আমাদের জাতীয় অর্থনীতিতে এবং তাদের পরিবারেও তারা একটি ভূমিকা রাখবে। দুটো প্রধান ফসল, যেটা একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে আম। এই ধান এবং আমের ব্যাপক উৎপাদন হচ্ছে, ব্যাপক পরিমাণে আপনার চাহিদাও বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আছে। এই বিষয়ে নারীরা কতটুকু সম্পৃক্ত, তাদেরকে সম্পৃক্ত করার পেছনে বা সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা আছে যদি আপনি এমপি হন? আচ্ছা, এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কৃষিতে কিন্তু মেয়েরা সবসময় পুরুষদের সাথে কাজ করে এসছে।
তো এইটা আপনার হচ্ছে এটা আমাদের কিন্তু আপনার হচ্ছে এটা গ্রামীণ ইতিহাস যে আমাদের মেয়েরা পুরুষদের সাথে আপনার সর্বরকম সহযোগিতা করে আসে। তো আমাদের নওগাঁ আপনি যেটা বললেন খুবই সঠিক। আমাদের নওগাঁ ধানের শহর এবং সরি ধানের শহর না, ধানের জেলা। হুম হুম হুম। এবং বাংলাদেশে ধান বা চাল, যেটা চাল আমরা আপনার হচ্ছে আমাদের সারা দেশে আসে, তার একটা সিংহভাগ আপনার হচ্ছে আপনি জানেন যে নওগাঁ তার একটা যোগানদাতা। পাশাপাশি বেশ কয়েক বছর থেকে আহ, আমে এইটা কিন্তু আপনার হচ্ছে চাহিদা বেড়েছে, চাহিদা বেড়েছে এবং উৎপাদন বেড়েছে। আম রপ্তানিও তো হচ্ছে প্রচুর। রপ্তানিটা হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে এক্ষেত্রে আমি যেটা বলবো, এটা এই প্রসঙ্গে বলতে গেলে কিন্তু আমটা যেহেতু একটা সিজনাল ফল, তো এটাই কিন্তু একটা সময়ের মধ্যে আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে পেকে যায় এবং এটা এর আপনার হচ্ছে ওই সময়ের মধ্যে বাজারজাত না করলে এটা কি হয়, এটা আর আপনার হচ্ছে আচ্ছা, এই প্রশ্নে নষ্ট হয়ে আসছি। যায়। তাহলে এই নওগাঁ অঞ্চলের আপনার আসনের জি, লোকগুলো বা ভোটাররা বা জনগণ কি বলছে একটু দেখে নিই, ওনারা কি চাচ্ছে। আবার জি, আসবো আমরা ফিরে। মাসুদ ভাই তুহিন যদি নওগাঁতে নির্বাচিত হয় তাহলে আমাদের রাস্তাঘাটের যত অসমাপ্ত কাজগুলো আছে এবং তার নির্বাচনে আমরা আশা করব সে কাজগুলো সমাপ্ত করবে এবং তার কাছে আমরা আশান্বিত এবং সে ভালো সুফল আসুক। নওগাঁ সদর 5 আসনে যদি মনোনয়ন পায় সে ব্যাপক উন্নয়ন করবে এবং তার কাছে সাধারণ জনগণ আমরা যদি তার কাছে যেতে চাই কাউকে ধরে যেতে হবে না। যে হচ্ছে সমাজকে নিয়ে ইতিপূর্বে কাজ করেছেন এরকম মানুষের মধ্যে একজন আসুক। সে জায়গা থেকে মাসুদ হাসান তুহিন ভাই আমার মনে হয় যে ভালো একজন প্রার্থী হিসেবে সকলের কাছে গণ্য হবে। খুব ভালো মানুষ, আমাদের নিজের থাকা রাস্তাঘাট নিজের আবিষ নিয়ে এসে আর রাস্তাঘাট দেখা করে দেয়, কিন্তু তুহিনের মতো মানুষও কি আমরা চাই। আশা করি সততার মাধ্যমে সে একটা ভালো কিছু আমাদের উপহার দিতে পারবে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমরা এই নাপিতপাড়া এলাকায় মোটামুটি 212 ঘর সদস্য আমরা নিয়ে এই মন্দিরটা পরিচালিত হয়, এই মন্দিরে পূজা অর্চনাদি হয়। তো আমরা সবাই মনে করি যোগ্য ব্যক্তি হিসাবে তিনি তেনার ভিতরে যতটুকু গুণাবলী থাকা দরকার সব গুণাবলী আছে। ও মুখে যেটা বলে সেটাই আল্লাহর রহমতে সেটা উনি করে। আমার প্রত্যাশা এরাই যদি সে তাকে যদি মনোনীত করে এবং যদি আল্লাহর রহমতে সে যদি পায় তাহলে নওগাঁর তো খুবই ভালো হবে। আমার না দেশ দশের এবং নওগাঁবাসীর তো অনেক অনেক ভালো হবে। হ্যাঁ, আমরা দেখলাম আপনার ওই সংশ্লিষ্ট আসনের অনেক লোকজন আপনার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলেছে, প্রত্যাশার কথা বলেছে। তারা আপনার সম্পর্কে বলেছে তারা কি চায়, কি আশা করে এবং যারা এমপি হবে কি আশা করে। আমরা কথা বলবো এই প্রসঙ্গে একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমার এমপি অনুষ্ঠানে জনাব মাসুদ হাসান তুহিনের সাথে, নওগাঁ 5 আসনের এমপি প্রত্যাশী বিএনপি থেকে। সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমার এমপি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মুনাওয়ার মইনুল এবং আমার সাথে অতিথি হিসাবে আছেন জনাব মাসুদ হাসান তুহিন। আমরা অনেক কথাই শুনলাম, জনগণ কি বলেছেন আপনি শুনলেন এবং আমরাও দেখলাম বিরতির আগে যে জনগণ আপনার প্রতি প্রত্যাশা করেছেন, কথা বলেছেন। এবারে আমরা ছোট করে যদি আপনার কাছে জানতে চাই জনগণের পক্ষে যে আপনাকেই বা কেন এই নির্বাচনে ভোট দিবে আপনার এলাকার জনগণ। ধন্যবাদ। ছোট্ট করে যদি বলেন। ধন্যবাদ মইনুল ভাই। আসলে আমাকে না, যেই আমরা যারা ইলেকশন করতে চাই আমাদেরকে কেন মানুষ ভোট দেবে? না, কথাটা যদি এরকম বলি যে রাজনৈতিক দল থেকেই বা আপনার দল থেকেই বা আপনাকে কেন আমাকে নমিনেশন দেবে? আমাকেই বা কেন নমিনেশন দেবে? আর দিলেই বা মানুষ আমাকে কেন ভোট দেবে? সরি, এখানে আমি মনে করি যে আমার দল জনমুখী একটা রাজনৈতিক দল। গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য আমার দল আগামীতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে আমার দল আপনার চেয়ে সর্বোচ্চ গুরুত্ব দিবে মানুষের প্রত্যাশাকে, মানুষের চাহিদাকে, মানুষ কি চাই এবং কাকে চাই, কেমন মানুষ চাই এই বিষয়ে। এক্ষেত্রে আমি একজন ছোট রাজনৈতিক কর্মী,
এবং একজন সামাজিক কর্মী হিসাবে আমি বলতে চাই, আমার রাজনৈতিক জীবনে আমি মানুষের পাশে থেকেছি এবং আমার জায়গা থেকে আমি মানুষের কথা বলার যখনই সুযোগ পেয়েছি আমি কথা বলার চেষ্টা করেছি এবং এটা আমি অব্যাহত রেখেছি। এবং মানুষের প্রয়োজনে আমার জায়গা থেকে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেটা যে কোনো রকম হতে পারে, স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য বিষয়ে। আমার জায়গা থেকে আমি এক ব্যক্তি পর্যায় থেকে আমি চেষ্টা করছি একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সোশ্যাল কর্মী হিসাবে মানুষের পাশে থাকার জন্য। তো আমি মনে করি যে নওগাঁর মানুষ আমার সাথে থাকবে। এখানে নওগাঁর মানুষের যে সমস্যাগুলো, যেমন হচ্ছে নওগাঁ সদর আসনে একটি পৌরসভা এবং 12টি ইউনিয়ন আছে। নওগাঁ পৌরসভার সমস্ত রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আপনারা খোঁজ নিলে পাবেন বা আপনারা জানেন যে নওগাঁ শহরের একটানা 2 কিলো রাস্তা ভালো নেই এবং আপনার হচ্ছে সমস্ত মানুষের চাহিদা, কিন্তু রাস্তা একটা বড় ডিমান্ড নওগাঁর জন্য। তো আমরা প্রথম 1 বছরে আমরা এই রাস্তাঘাটগুলো করব। পাশাপাশি আমরা দেখব, আপনি জানেন যে আজকে জাতি গঠনে আমাদের কিন্তু আজকের যারা বাচ্চারা, যারা আমাদের স্কুল গোয়িং, কলেজ গোয়িং বাচ্চারা, এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ। এবং আজকে কিন্তু সমাজে বাবা মারা এই বাচ্চা নিয়ে, আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের কাছে কিন্তু এটা একটা বড় দুশ্চিন্তার কারণ। স্কুলগুলোতে তারা যাচ্ছে যে আসলে কি করছে, এবং আমরা দেখি সারাদিন শহরে বাচ্চারা ব্যাগ ঘাড়ে করে নিয়ে ঘুরছে। তো এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি একজন বাবা হিসাবে, এবং উদ্বিগ্ন থাকে বাবা মা, আমরা চেষ্টা করব নওগাঁকে একটা আপনার হচ্ছে মানুষ উদ্বিগ্ন মুক্ত করা। এবং স্কুল কলেজগুলোতে বাচ্চারা যাবে, স্কুল কলেজ করবে এবং তারা ঠিকমতো ফিরে আসবে। এক্ষেত্রে আপনার নওগাঁর যে আইন শৃঙ্খলা আছে এবং বাচ্চারা নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হচ্ছে, কোন কোন বিষয়ের ভিতর দিয়ে নষ্ট হচ্ছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা এবং অ্যাড্রেস করা। কারণ হচ্ছে দেখেন, খালি অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আপনার হচ্ছে দেশ চলবে না, এটা লাগবে। কিন্তু আপনার হচ্ছে মানুষকে, আপনার হচ্ছে যদি ভালো মানুষ তৈরি না করা হয়, শিক্ষা দিয়ে কিছু হবে না। শিক্ষার উপর যদি আমরা দীক্ষিত না হই, এরপর যদি আমরা না দাঁড়াই, প্রকৃত শিক্ষা না হয়, তাহলে আমাদেরকে একটা জাতি গঠন করতে হলে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে। আজকে 54 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনার হচ্ছে আমরা বহু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে এখানে এসেছি। এখানে আমরা যদি গতানুগতিক কথামালার বা প্রতিশ্রুতির রাজনীতি করি, এই রাজনীতি আপনার টেকসই রাজনীতি হবে না। এবং মানুষ এটা কিন্তু আর চায় না। আমি এটা করব, ওইটা করব, অমুক করব, তমুক করব, এইটা দিয়ে হবে না। মানুষ আসলে, মানুষের যে অধিকার, মানুষ অধিকার বলতে আমি এটা বলবো না যে সবসময় মানি না, মানবো না, আপনার হচ্ছে এটা গণতান্ত্রিক অধিকার, আমি এটাকে গণতান্ত্রিক অধিকার মনে করি না। আমি মনে করি যে মানুষ তার প্রয়োজন অনুযায়ী তার কথা এবং গঠনমূলকভাবে প্রতিবাদ করবে। এটা গণতন্ত্রের একটা কথা খুব যথার্থ বলেছেন যে অবকাঠামোর উন্নয়নই শুধু উন্নয়ন নয়, আপনার একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য পাশাপাশি যুব সমাজ এবং ছাত্র সমাজ, এবং যদিও আমরা অবকাঠামোর মধ্যে আপনার রাস্তাঘাট সবগুলোই আছে, স্কুল কলেজ, আপনি যথার্থই বলেছেন, কিন্তু একটা বিষয় কি মানে আপনার পরিকল্পনার মধ্যে আছে কিনা, যে যদিও আমরা জানি একজন পার্লামেন্ট মেম্বারের অনেক সীমাবদ্ধতা থাকে যে সব ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তবু আমরা একটা জিজ্ঞেস করব জনগণের পক্ষে যে এই যে ধরেন আপনার 1,80,000-এর উপরে আপনার নারী ভোটার, তার মানে নারীর আধিক্য অনেক বেশি, তাদের জন্য সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা, যে তাদের কর্মসংস্থানের কোনো পরিকল্পনা আছে কিনা, যেটা আপনি বলছিলেন একবার যে আম একটা সিজনাল ফল, সেইখানে কি আপনারা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার কোনো ব্যবস্থা আছে কিনা যেখানে নারীরা কাজে লাগবে এবং ওই আমটাও সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে এবং রপ্তানিমুখী একটা বাণিজ্য ব্যবস্থা তৈরি করা যাবে? এই বিষয়ে আপনার ধন্যবাদ মনির ভাই। আপনার হচ্ছে আমি প্রথমে আপনি অ্যাড্রেস করেছেন নারীদেরকে নিয়ে। তো আমার ইয়েতে আপনার হচ্ছে কনস্টিটুয়েন্সিতে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চাইতে 70,000-এরও একটু বেশি। জি জি জি। তো সেখানে এই নারী, এবং আমাদের দেশে নারী পুরুষ নির্বিশেষে 50 ভাগের অধিক তরুণ, তার মানে এরা কর্মক্ষম। তাহলে এটা আমাদের দেশ, এলাকা, সব কিছুর জন্য এটা কিন্তু একটা পজিটিভ। এই সুযোগটা আমাদের এই মুহূর্তে আমরা আমাদের হাতে আছে। তো এই যে
তরুণ নারী, তরুণ আপনার হচ্ছে আমাদের আপনার হচ্ছে ছেলেরা, আপনার পুরুষ ছেলেরা, তো এদেরকে আমাদের কাজে লাগানো। সেক্ষেত্রে নারীদেরকে আপনার হচ্ছে বিভিন্ন রকমভাবে নারীরা কাজ করতে পারে। সেইগুলোকে আমরা আপনার হচ্ছে আমি নিজে এখন আমি যে কোনো জায়গায় যখন যাই আমি করি যে আমাদের কোন অঞ্চলের মেয়েরা কি কাজ করতে পারে, কি ধরনের মেয়েরা কি কাজ করতে পারে, কি করতে চায়। তারা যেমন বলে যে আমরা কাজের জন্য আমাদেরকে সুযোগ দেন, এটা করে দেন, ওটা করে দেন। তো এই বিষয়গুলো তারা অনেক বিষয় আমাদের কাছে সে উপস্থাপন করে। আমি মনে করি এই বিষয়গুলোকে আপনার হচ্ছে পর্যালোচনা করে আমাদের নারীদের করতে পারে এইটা একটা ক্যাটাগরিতে নিয়ে এসে আপনার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আরেকটা যেটা আমি আরেকটু বলে নিই যে একজন পার্লামেন্ট মেম্বার সে কিন্তু কোনো দপ্তরের নির্বাহী না, যার কারণে তার কিন্তু আমি মনে করি তার একটা সীমাবদ্ধতা আছে। তবে আপনার একজন পার্লামেন্ট মেম্বার সে যদি বোঝে এবং সে যদি করতে চায় তাহলে সে কিন্তু আপনার তার মানুষকে সাথে নিয়ে মানুষের প্রয়োজনে মানুষের চাহিদা অনুযায়ী কাজ করা তার করতে পারে কি পারে। আমি মনে করি পারে কারণ হচ্ছে সরকার তো জনগণের, দেশ তো জনগণের জন্য, এবং আমাদের রাজনীতির মূল উদ্দেশ্যই তো আপনার হচ্ছে যেমন আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার হচ্ছে রক্ষা করা, সতর্ক থাকা, পাশাপাশি সেই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন। তো মানুষের ভাগ্য উন্নয়ন করলে তার কর্মসংস্থান করতে হবে, তার অর্থনৈতিক আপনার হচ্ছে তার বাড়াতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। মানুষকে পিছিয়ে রেখে রাষ্ট্র কোনোদিন এগিয়ে যেতে পারে না। আমরাও চাই যে জনগণের পক্ষে আমরাও চাই যে বিএনপির মতো এরকম একটা বৃহৎ দল যারা ৩১ দফার ভিত্তিতে রাজনীতির মাঠে যেভাবে পরিপক্ক আপনার নির্বাচন করার দক্ষতা দেখাচ্ছেন, আমরা আশা করি একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়ে রাজনীতির ভাষা আমরা তো বুঝি না, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সরকার গঠন করার পরে আমাদের দেশের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য ৩১ দফার ভিত্তিতে ওরা জনগণের জন্য কাজ করুক, সেটা আমরা বিশ্বাস করি। এখন আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে একটু অবাক হচ্ছি যে আপনার কথাবার্তাগুলো আমার ভালো লাগছে। জনগণের পক্ষে আপনি বলছেন যে আমি হই বা না হই, আপনি এবং বিএনপি সবার জন্য সমভাবে কাজ করতে চায়। এক্ষেত্রে আপনি যুবকদের কথা একটু করে বলেছেন। আমি শেষ প্রশ্ন হিসাবে আপনাকে জিজ্ঞেস করব, আপনি জানেন যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররাই আজকের এই অবস্থা তৈরি করেছে এবং ইতিবাচক একটা জায়গায় বাংলাদেশ যাচ্ছে এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা ক্রেডিবল গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ একটা অগ্রযাত্রায় সামিল হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই যে গণ অভ্যুত্থানে ছাত্ররা এই কাজটা করলো, মানে প্রায় অসম্ভব কাজ একটা করে দিয়ে গেল, সেটা তাদের জন্য, এই বাচ্চাদের জন্য বা এই ইয়েদের জন্য, এই আপনার জেনজিদের জন্য, আপনার এলাকার জেনজিদের জন্য আপনার পরিকল্পনাটা যদি একটু ছোট করে বলতেন। আচ্ছা, আমি একজন পার্লামেন্ট মেম্বার কিন্তু আপনার হচ্ছে রাষ্ট্র বদল করে দিতে পারবে না, এবং আপনার হচ্ছে একজন পার্লামেন্ট মেম্বার, তবে পার্লামেন্ট মেম্বাররা পারবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে নওগাঁ সদর আসন ৩০০ আসনের একটা আসন। আমি আপনাকে বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে আপনাকে আমি বলতে চাই যে আপনি দেখবেন যে আমাদের নেতা আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ইতিমধ্যেই ছাত্র এবং তরুণদের, যুবকদের নিয়ে একটি সমাবেশ করেছিলেন, সারা দেশে করেছিলেন, যেটা তারুণ্যের সমাবেশ। জি। এবং তার বক্তব্য যে আমরা আর পেছনের দিকে যেতে চাই না, এটা একটা মেসেজ। এবং উনি প্রতিদিন যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু দায়বদ্ধতা, তো আমরা অবশ্যই বিশ্বাস রাখি এবং আস্থা আমি আপনার টেলিভিশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশের ছাত্র, তরুণ, সমস্ত বয়সী মানুষদের কাছে আমি আহ্বান করব যে আমরা জনাব তারেক রহমানের উপর আস্থা রাখবো। অবশ্যই আমরা আগামী দিনের বাংলাদেশ, এই আজকে যেটাকে বলছেন যে আপনার জেনজি, আমি বলবো যে আমাদের প্রজন্ম, এই আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করতে সক্ষম হব। আপনি নওগাঁ সদর ৫ আসনের সমস্ত ভোটার এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত চমৎকার একটি নওগাঁ আপনি উপহার দেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলেছেন নির্বাচিত হন বা না হন, আপনি অবশ্যই আপনার এলাকার জনগণের জন্য কাজ করবেন, করে আসছেন এবং কাজ করবেন। এটা ইতিবাচক হিসাবে আমরা দেখলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই
অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কথা বলছিলাম জনাব মাসুদ হাসান তুহিনের সাথে, যিনি নওগাঁ সদর 5 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে। তো আমরা আশা করি উনি পান বা না পান, একটা কথা ইতিবাচকভাবে উনি বলেছেন, আমি এমপি হতে পারি বা না পারি, মনোনয়ন পাই বা না পাই, আমি নওগাঁ 5 আসনের মানুষের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করব। উনি যেই কথাগুলো বলে গেছেন সেটি সত্যি ইতিবাচক হিসাবে আমরা দেখতে পারি। যেমন হচ্ছে উনি নারীদের কর্মসংস্থানের জন্য একটি কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থা এবং শিল্প তৈরি করতে চান ওনার এলাকায়। যেহেতু ওনার এলাকায় ধান এবং আমের ব্যাপক ফলন হয়, সেটাকে নিয়ে উনি একটা কৃষিভিত্তিক শিল্প করতে চান ওখানে। দ্বিতীয়ত হচ্ছে উনি জেনজিদের জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি করতে চান, যাতে করে ওদের শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন পর্যায়ে যাতে ওদের সাথে কাজ করা যায়। উনি বলেছেন ওদের নিরাপদ স্কুলে যাওয়া এবং নিরাপদে বাসায় ফেরার জন্য উনি যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন করতে চান। উনি বলেছেন যুব সমাজের জন্য উনি বিশেষ করে এই যে আমাদের যুব শক্তি আছে, বৃহৎ যুব শক্তি, তাদের জন্য কাজ করতে চান। সুপ্রিয় দর্শক, আমরাও আশা করি উনি আমাদের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। ওনার জন্য শুভকামনা এবং আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন, আবার দেখা হবে আমার এমপি অনুষ্ঠানে। ধন্যবাদ।